বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকম একটি পরিবেশে বসে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আমার এখানে পরিবেশটা ঠিক যতটা সুন্দর, আপনাদের সাথে আজকে যে তথ্যগুলো শেয়ার করতে যাচ্ছি সেটা ঠিক ততটাই অসুন্দর, কুৎসিত, ভয়ঙ্কর একটি বিপদ সংকেত। আমরা এতদিন বিএনপি কিংবা জামাত তাদের দুর্দশার কথা বলেছি, তারা কিছু পারে না, করতে পারে না, এই সেই তাদের উপরে নানান ধরনের দমন পীড়ন, নির্যাতন এগুলো আমরা দেখেছি এবং সেটা নিয়েই আমরা হয়তো কেউ হাসাহাসি করেছি, কেউ ব্যঙ্গ করেছি, কেউ করুণা দেখিয়েছি। এখন আর সমস্যাটা শুধু তাদের ঘাড়ে নাই, পুরো সমস্যাটা বাংলাদেশের প্রতিটা মানুষের ঘাড়ে দিনকে দিন আসতে শুরু করেছে। আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো বাংলাদেশের প্রতিটা বিবেকবান, ন্যূনতম বুদ্ধি যার মাথায় আছে, ন্যূনতম দল কানামুক্ত যে মানুষগুলো আছেন সবাই জানেন, উপলব্ধি করতে পারেন। আমি শুধু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনাকে এক জায়গায় করে যোগফলটা আপনাদের সামনে ডেলিভার করব এবং তারপরে এটা নিয়ে বিশ্লেষণ, এটা নিয়ে চিন্তাভাবনা, এটা আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। ধরুন, কিছুদিন আগে বাংলাদেশের দুর্নীতি বিরোধী কথিত একটা অভিযান হয়েছিল। সেই অভিযান আমাদের প্রশাসন, গণমাধ্যম, সরকারি দল তারা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে যেন মনে হয়েছে দুর্নীতিবাজ তো দেশ থেকে গেলই, আগামী অন্তত 100 বছরের মধ্যে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ আসবে না, সব ধরা শেষ হয়ে গেল। এখন এরপরে ক্যাসিনো খালিদ, জিকে শামীম, সম্রাটের পরপর কদিন আগে আওয়ামী লীগের এক নেতা, এরপরে এখন হচ্ছে পাপিয়া। এখন আপনার কি মনে হয় এই যে বাংলাদেশে বর্তমান সংসদে সরকার দলীয় যত কয়জন, একদম এক থেকে শেষ পর্যন্ত যত কয়জন সংসদ সদস্য আছে, প্রতিটা চোর, এরা দেশের টাকা পয়সা লুটপাট করছে। সেটা শুধু এই সরকারের আমলে না, প্রায় প্রতিটা সরকারের আমলে, অন্য সরকারের আমলে হয়তো 2-4 জন থাকতে পারতো, কিন্তু এখন কোনো এমপি, কোনো সংসদ সদস্য যদি চায় ভালো থাকতে, তারপরে তার পক্ষে থাকা সম্ভব না। কারণ তারা জানেন যে এরপরে আমাদেরকে দীর্ঘ একটা সময় দেশের বাইরে যে থাকতে হবে, সেই জায়গায় আমাকে সুখে সমৃদ্ধি নিয়ে যদি থাকতে হয়, বিশাল অঙ্কের একটা টাকা নিয়ে আমাকে সেখানে থাকতে হবে। যে কারণে সবাই সেকেন্ড হোম, সুইস ব্যাংক, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে তারা টাকার পাহাড় জমিয়েছে। অতএব এই মুহূর্তে যে সংসদটা চলছে, এই সংসদের প্রতিটা সরকার দলীয় সংসদ সদস্য এরা চোর। সেই ক্যাসিনো বিরোধী যে অভিযান যাদের বিরুদ্ধে করা হলো, বা এখন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এইসব অভিযানগুলো করা হচ্ছে, তারা কোন লেভেলের সরকার দলীয় নেতা? এই পাপিয়ারা যাদেরকে নারী সাপ্লাই দিয়েছে, তারা কারা? পাপিয়াতে টাকা খরচ করেছে, সেটা কি পাপিয়াকে মেয়েরা দিয়েছে বা পাপিয়া তৈরি করেছে? সেই টাকাগুলো তো তাদের বিভিন্ন এমপি মন্ত্রী যারা দিয়েছে, সেখান থেকে তিনি ইনকাম করেছেন। তাহলে তিনাকে যারা মাসে 3 কোটি 2.5 কোটি টাকা হোটেল বিল দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে, তিনাদের ইনকাম তাহলে কত? তিনাদের কি ধরা হচ্ছে? কেন এই লেভেলে ধরা হচ্ছে? কারণ হচ্ছে সরকারের কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই। 2019-20 অর্থ বছরে সরকারের রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে যে লোন নেওয়ার কথা ছিল, সেই লোনের পুরোটা তারা নিয়ে নিয়েছে 5 মাসে, প্রথম 5 মাসে। এবার পরের 7 মাস তারা চলবে কিভাবে? ব্যাংক দিয়ে দেওয়া হচ্ছে, সেই ব্যাংকেরই পরিচালনা কমিটি যারা আছে, পরিচালনা পর্ষদে ব্যাংকের এমডি বিভিন্ন জন, তাদের নামে বেনামে বিভিন্ন জায়গায় তারা লোন নিচ্ছে। লোন নিয়ে তারপরে শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারপরে সেই ব্যাংকে তারা দেউলিয়া ঘোষণা করছে। টাকাগুলো কাদের? টাকা তো জনগণের। এখন আপনারা যারা এতদিন ধরে বিএনপি এবং জামাতকে নানানভাবে ব্যঙ্গ করেছেন, জামাত শেষ হয়ে গেল, বিএনপি শেষ হয়ে গেল, সেগুলো দেখে হাসাহাসি করেছেন, আজকে বিষয়গুলো তাদের ঘাড়ে পড়েছে। সবচাইতে ভয়ঙ্কর যে কথাটা, শব্দটা আপনাদের জন্য বলতে হবে, মেসেজটা, সেটা হচ্ছে যারা বাংলাদেশে 1 লাখ টাকার উপরে জমা রেখেছেন, কোটি কোটি টাকা অনেক মানুষেরই জমা থাকে, দেশের বাইরে যারা থাকেন তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পাঠান, তাদের এখন কি হবে? সরকার আইন করে, পৃথিবীর এমন কোনো দেশ আছে? একটা দেশ আছে যেই দেশে আইন করে ব্যাংকের
যত টাকাই রাখেন আপনি ব্যাংক যদি দেউলিয়া হয় আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে। এই আইন পৃথিবীর একটা দেশে দেখান কোথায় আছে? শুধু শুধু এই আইনটা করা হলো, একেবারে কোনো কারণ নাই। যে কোনো সময় এই ব্যাংকগুলোকে দেউলিয়াত্ব ঘোষণা করা হবে এবং এই যে ব্যাংক থেকে যে টাকাগুলো নেওয়া হলো এই টাকাগুলো জনগণ হারাবে। যাদের সেখানে 1 লাখের টাকার উপরে আছে, কারো 1 কোটি 5 কোটি, অনেক মানুষের 10 লাখ 15 লাখ 20 লাখ এসব টাকা আছে, সেই টাকাগুলো তারা পাবে না। 1 লাখ টাকা করে, সেই 1 লাখ টাকা পেতেও আরও কত কাঠখড় পোড়াতে হয় সেটা আল্লাহই জানে। যে কারণেই আজকে আপনাদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক খাত, আসলে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ বিরাট উন্নয়নের একটি কি মডেল টডেল বলা হচ্ছে, সেই জায়গায় আসলে দেশটার অবস্থা কি? বাংলাদেশের অর্থমন্ত্রী হচ্ছে নাম্বার 1 অর্থমন্ত্রী পৃথিবীর মধ্যে। সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই একটি পত্রিকার শিরোনাম দিয়ে শুরু করছি। প্রথম খবরটি প্রথম আলোকে দিয়ে শুরু করা যাক। টাকার খোঁজে দিশেহারা সরকার, অর্থাৎ সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন সেটাতে ঘাটতি দেখা দিয়েছে। এনটিভি 26শে ফেব্রুয়ারি একটি সংবাদ প্রচার করেছে যেখানে হাইকোর্টের একটি পর্যবেক্ষণ বলছে দেশের ব্যাংক, আর্থিক সব প্রতিষ্ঠান খালি হয়ে যাচ্ছে। সংকটে 10 ব্যাংক, মূলধন ঘাটতি 25,000 কোটি টাকা, অর্থাৎ এই ব্যাংকগুলো যে কোনো সময় দেউলিয়ত্ব ঘোষণা করতে পারে। তারপরে অর্থের সমস্যা নেই, মুজিব বর্ষ পালনে সরকারি বরাদ্দ 100 কোটি টাকা, প্রয়োজনে মন্ত্রণালয়গুলোকে আরও দেওয়ার কথাও বলা আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, এটি আপিল বিভাগকে জানিয়েছেন সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের খন্দকার ইব্রাহিম খালেদ। অর্থমন্ত্রী বলেছেন সরকারের কাছে ব্যাংকের পাওনা 1,95,000 কোটি টাকা। এছাড়াও তিনি বলেছেন দেশের অর্থনীতি এখন খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তারপরে বিশ্বের সেরা অর্থমন্ত্রী আমাদের মোস্তফা কামাল, সেই কথা আবার তিনি সংসদে দাঁড়িয়েই বলেছেন আমি বিশ্বের 1 নম্বর অর্থমন্ত্রী। কিভাবে হলেন 1 নম্বর অর্থমন্ত্রী? কারণ গত 48 বছরের সরকারগুলো যে পরিমাণে ঋণ নিয়েছে ব্যাংক থেকে, সেই একই পরিমাণে ঋণ বর্তমান সরকার শুধুমাত্র গত 1 বছরই নিয়েছেন, সেটা বলেছেন ডক্টর আহসান এইচ মনসুর। কোটি টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে তাহলেও যদি ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে পাবেন 1 লাখ টাকা। সেই সংবাদটি পরিবেশন করেছেন আমাদের 71 টেলিভিশনের বিখ্যাত সাংবাদিক রূপমিয়া ভাই। তিনি কেন করলেন? কারণ সারা বছর ধরে তেলবাজি করে যে অর্থ তারা কামিয়েছেন, সেই অর্থ যে ব্যাংকে রেখেছেন বর্তমান সরকার হানা দিয়েছে সেই ব্যাংকের মধ্যেই। চারিদিকে সরকারের যখন লুটপাট চলছে তখন ব্যাংকের যে কর্মকর্তারা আছেন তারাই বা বসে থাকবেন কেন? ফার্মার্স ব্যাংকের মাহবুবুল হক চিশতি তিনি নিজে একাই পুরো ব্যাংকে খেয়ে দিয়েছেন। তার সাথে আপনারা প্রশান্ত কুমার হালদারের কথা তো শুনেছেনই। 3500 কোটি টাকা নিয়ে এখন তিনি ভারতে গিয়ে পালিয়ে আছেন। তারপরেও বর্তমান সরকারের পছন্দের মানুষগুলোকে এখনও বিভিন্ন ব্যাংকের বড় বড় পদে বসানোর যে অভিযাত্রা সেটি চলছেই। এতক্ষণ আপনাদের সামনে যে তথ্যগুলো আমি তুলে ধরলাম এগুলো একটাও কিন্তু আমার বানানো না, এবং দেশের স্বীকৃত জাতীয় পত্রিকাগুলো, কোনো বেনামের কোনো এরকম অখ্যাত পত্রিকা না, সবই মোটামুটি প্রসিদ্ধ পত্রিকা। এই যে পত্রিকাগুলো নিউজগুলো করলো, বাংলাদেশে বর্তমান যে সময়, আপনারা সাংবাদিকদেরকে অনেক গালাগাল করে থাকেন, কিন্তু সাংবাদিকদের ঘাড়েও তো একটা করেই মাথা, তাই না? কে কথা বলবে? কথাটা বলবে কে? 32 ধারা, 57 ধারা, 58 ধারা, ধারার অভাব নাই। সাংবাদিকদেরকে থামানোর জন্য যত ধারা প্রয়োজন সব ধারা তারা ক্রিয়েট করেছে, একেবারে 71 থেকে 75 যেরকম ছিল। সেই সময় 4 পত্রিকা ছাড়া কাউকে কথা বলতে দেওয়া হয়নি। এখনও মনে করেন যে মানে সব পত্রিকাকেই সেই 4 পত্রিকার মতো করে ফেলা হয়েছে, কেউই তাদের বাইরে কোনো কথা বলতে পারে না, সরাসরি গোয়েন্দা সংস্থা গিয়ে তাদের ইন্টারফেয়ার করে। এখন আমি ধরেন বাইরে এসে কথা বলি, আমি দেশের বাইরে থাকি, অনেকেই আছেন বলে মজা পান যে তুই তো বেটা বাইরে গিয়ে পক পক করিস, দেশে আয়, দেশে এসে কথা বল। তো আমরা দেশে ছিলাম, আমাদের যারা দেশে থাকতে চেনেন তারা জানেন আমরা দেশে কীরকম ছিলাম। ধরেন আমি দেশে খুব ভীতু ছিলাম, আমি দেশে কোনো কথাই বলি নাই, দেশে সরকারের তেলবাজি করেছি, এই জন্য সরকার আমাকে দেশে থাকতে দেয়নি, আমার চাকরি করতে দেয়নি। এখন আমি বিদেশে এসে কথা বলছি তো অন্তত কথা যেটা বলছি সেটা সত্য কি মিথ্যা সেটা আপনি চিন্তা করুন। আমি ভয়ে বলছি না নির্ভয়ে বলছি, বিদেশে এসে না গুহায় বসে কোথায় বসে কথা বলছি সেটা আপনার জানার দরকার নেই। বিদেশে কিন্তু আমি একা থাকি না, 1.5 কোটি বাঙালি বিদেশে থাকে, অন্তত কয়েক হাজার সাংবাদিক বিদেশে থাকে। বলেন না কথা বলতে, বলে না কেন? কতজন কথা বলতেছে কতজন? গত 2-3 দিন আগে
একজন কর্নেল একটা সিক্রেট মেল করেছেন। সেই মেলটার মধ্যে তিনি, আমি তার নাম বলছি না কারণ তিনি বর্তমানে চাকরি করছেন, লম্বা 2 পৃষ্ঠার এক মেল। সেখানে তিনি কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে আমি আমার কথা উল্লেখ করে বলেছেন যে আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো ঠিক, আসলে দেশের অবস্থা খুবই ভয়ানক খারাপ, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না, হিন্দুদেরকে বিশেষ বিশেষ জায়গাগুলোতে এমনভাবে বসানো হয়েছে, এবং তিনি একেবারে স্পেসিফিক একটা সংখ্যা বলেছেন, সেটা হচ্ছে 80% উচ্চপদস্থ পদগুলো এখন হিন্দুদেরকে দেওয়া হয়েছে, যেটা ভারতের গোলামি, ভারতের তাবেদারি তারা বাংলাদেশে বসে করছেন। এখন আমার কথা হচ্ছে, এই যে আপনার কথাগুলো আমি এখন বললাম, বাংলাদেশের কিছু মানুষ আছে, ওই যে বললাম যেটা, যে সময় টেলিভিশনের যে নিউজ, একজন 45 বছর ধরে শেখ মুজিবের জন্য দেওয়ানা হয়ে সে নাকি শরীরের চুল আরও কোন লোমটোম কিটি নাকি সে কাটে নাই, 45 বছর হয়ে গেছে। এখন 45 বছর ধরে শেখ মুজিবের ভালোবাসায় সে লোম কাটলো না। আরেকজন আছে, শেখ রাসেল এবং শেখ মুজিবের ছবি নাকি তার কবরের মধ্যে বাধাই করে রাখার জন্য তিনি ওসিয়ত করে গেছেন তার ছেলে মেয়েদেরকে, তিনি এখনো মারা যায়নি। এই যে তেলবাজির একটা তেলেশমাতি চলছে সারা দেশে, এই জায়গায় বসে যদি নাকি মনে করেন আপনি আওয়ামী লীগের একজন মানুষকে বলেন যে যে কথাগুলো আসলে কি কাহিনী কি বলেন, মিডিয়ার এই অবস্থা, কোন ঠাসা একটা অবস্থা, মুখ চেপে ধরা যে একটা অবস্থার মধ্যে থেকেও সংবাদ পত্রিকাগুলো এই কয়টা নিউজ করলো, এর ভেতরে এবার কত নিউজ আছে সেটা আপনি একটু চিন্তা করেন। যেগুলো সামনে আসছে এটা 1%ও না, আরও 99% এই বাংলাদেশে কি ঘটছে সেটা একটু চিন্তা করে দেখেন। সেই জায়গায় বসে যদি আওয়ামী লীগের কিছু মানুষ আছে তাদেরকে আপনি এগুলো বোঝাতে যান, তারা আপনাকে বলবে তুই পাকিস্তানের রাজাকার, তুই জামাতের দালাল, এগুলো বলবে। কিন্তু যদি বিষয়টা এরকম হতো, আপনারা প্রশাসনে যারা চাকরি করছেন, সেনাবাহিনীর 5 জন অফিসার, সচিবালয়ের 5 জন অফিসার, পুলিশের 5 জন অফিসার, এরকম বিশেষ বিশেষ জায়গার গুরুত্বপূর্ণ কিছু মানুষ, আপনাদের তো টাকার অভাব নেই, কেন টাকা তো কামিয়েছেন আপনারা, বউ বাচ্চা নিয়ে বিদেশ চলে আসেন, বিদেশে এসে তারপরে সেখানে থাকেন, থেকে আপনারা অন্তত 20-25 জন মানুষ বসে তারপরে বলেন যে দেশের এই অবস্থা আমরা এটা মেনে নিতে পারছি না। গত সপ্তাহে ফেনীর একটা স্কুলে, সেখানে ভারতীয় পাঠ্যসূচি সেখানে পড়ানো হচ্ছে, ভারতের কলকাতা থেকে বই আনতে বাধ্য করা হচ্ছে শিক্ষকদেরকে। ফেনীর এডিসি সুজন সরকার, সেই সুজন সরকার তিনি সেই গভর্নিং বডির সভাপতি, তিনি পুরো স্কুল নিয়ন্ত্রণ করছেন এবং তিনি যেভাবে বলছেন সেভাবেই চলতে হচ্ছে। মুসলমান ছেলেদেরকে হিন্দুদের দেবদেবী সম্পর্কে পড়ানো হচ্ছে, বানান ভুল, বইয়ে ভুল, নানান ধরনের ভুল ভ্রান্তি ছেলেদেরকে শেখানো হচ্ছে। এটা করে আমাদের যে জাতির যে বিবেক, জাতির যে মেরুদণ্ড, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে। সেটা নিয়ে আমি একটি পর্ব করলাম। এই পর্বতে তো তোলপাড় হওয়ার কথা, ফেনীতে ব্যাপক রদবদল হওয়ার কথা। সেই প্রশাসনে হয়েছে কি জানেন? হচ্ছে আমার একজন সোর্স, যার মাধ্যমে আমি নিউজগুলো পেয়েছিলাম, তিনি আমাকে জানালেন সেখানকার একজন টেলিভিশনের এক সাংবাদিক, সেই টেলিভিশনটা নাকি এরকম একটা নিউজ করেছিলেন, করেছিলেন, আমি জানি সেটা করেছেন, এবং তার ওইখান থেকে আমার অনেক ফুটেজ নেওয়া ছিল। সেই ব্যক্তিকে ধরা হয়েছে, নিয়ে যাওয়া, জিজ্ঞাসাবাদ সম্ভবত করা হয়েছে যে তার সাথে আমার সম্পর্ক কি। আরে ভাই ডিজিএফআই, আমার সাথে তার সম্পর্ক খুঁজে আপনার লাভটা কি? আপনাকে মুসলমান হওয়ার দরকার নেই। আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক নিজেকে মনে করেন, কেন করছেন এগুলো? আমি কি আমার নিজের স্বার্থের জন্য কিছু করেছি? ধরেন আমি জামাতের কাছ থেকে টাকা নিই, আমি পাকিস্তানের কাছ থেকে টাকা নিই, সেটা তো আপনার সমস্যা না। আমার কথাগুলো যদি সত্যি হয়, আপনি যদি মনে করেন যে ভারত আমাদেরকে গিলে ধরছে, আপনি সেই সাংবাদিককে কেন ধরছেন? আরে ভাই, আপনি তো ধরবেন সেই ব্যক্তিকে যেই এডিসি এখানে হিন্দুদের বিভিন্ন পাঠ্য কর্মসূচি ভারত থেকে, কলকাতা থেকে ছাপিয়ে এনে তারপরে বাংলাদেশের ছেলেদের মগজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। সেটা করেন নাই, না করে আমার সাথে তার সম্পর্ক কি সেটা আপনারা খুঁজছেন। কেন খুঁজছেন? আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই তো। আমি আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের পাসপোর্ট পেয়ে গিয়েছি,
এরকম না যে অ্যাপ্লাই, আমি আমার হাতে পাসপোর্ট, আমার বাংলাদেশ যেতে হবে না, আমার ভবিষ্যৎ প্রজন্ম এখানে সেফ। আপনি আপনার চিন্তা করেন, দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আমার চাইতে আপনি খুব ভালো জানেন। একজন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হিসাবে আপনি আমার চাইতে অনেক ভালো জানেন। অতএব চিন্তা আপনি করেন। যত দুর্নীতি করেন, যত চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, করতে থাকেন, কোনো সমস্যা নাই, অন্তত দেশটাকে তো টেকাবেন। সেটাও টেকান না। গত সপ্তাহে 15 দিন আগে একটা নিউজ করলাম, সেটা হচ্ছে ওমানে ক্যাসিনো সাইড, সে টাকা পয়সা পাচার করেছে। হাফেজ ইব্রাহিম নামে এক ছেলে, ইসমাইল নামে এক লোক, তার কাছে সেই টাকা পয়সা সব পাঠিয়েছে। আমি সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে সব কিছু একবারে ওয়েবসাইটের লিঙ্ক সহ আমি সেখানে দেখিয়েছি। খোঁজ নেন, সে কি টাকা কি সেখানে পাচার করেছে কিনা খোঁজ নেন আপনি। সেটার বিচার হলো না, হলো কি গাজীপুরে মহানগর দায়রা জজ গিয়ে আমার নামে একটা মামলা করে দিলেন। আমি কেন মামলা খাবো এই ঘটনায়? টাকা পাচার করেছে একজন, নিউজ করলাম আমি, এখন মামলা হলো আমার বিরুদ্ধে, অথচ তাদের কিছুই হয়নি। কেন হয় নাই? আজকে ব্যাংক খালি হয়ে গিয়েছে, আজকে শেয়ার বাজারে কদিন পর পর টাকা আত্মসাৎ হচ্ছে, লুটপাট চলছে। আপনার কি মনে হয় এটার জন্য সরকারের সর্বোচ্চ চেয়ারের উনি জানে না? এটার ভাগ ওইখানে যায় না? উনি না জেনেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আর উনি কিছুই বলছে না। ধরছেন কাকে? পাপিয়াকে। পাপিয়া কি? পাপিয়া তো ওবায়দুল কাদেরদের সেবা দেয়। ওবায়দুল কাদেরদেরকে যদি দেশে ওনারা পাপিয়ারা সেবা না দিত, তারা থাইল্যান্ডের যে এই হোটেলে গিয়ে টাকা দিয়ে আসতো, ভারতে গিয়ে, কলকাতায় গিয়ে, মুম্বাইতে গিয়ে তারা টাকা দিয়ে আসতো। তারা দেশে, পাপিয়া তো আমাদের দেশপ্রেমিক, সে দেশে টাকাগুলো রাখছে, অন্তত তাদেরকে নারী সাপ্লাই দিয়ে টাকা দিচ্ছে, যে সেও বাঙালি, যে নারী টাকা পাচ্ছে সেও বাংলাদেশি, টাকাগুলো অন্তত দেশে থাকছে, তারা পাচার তো করছে না। এই যে পত্রিকা খবরগুলো করছে, এই খবরের বাইরের ঘটনা আরও অনেক ভয়ানক। অতএব বাংলাদেশের মানুষ যারা আছেন, একটু চিন্তা করতে শেখেন, নিজের স্বার্থটা নিজে চিন্তা করুন। আওয়ামী লীগের যারা আজকে লাঠি হাতে নিয়ে এই বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছেন, তাদের সংখ্যাই কিন্তু বেশি। কয় টাকা কামিয়েছেন, কয় টাকা ঘরে আছে আপনার? এই টাকা তো আপনি এই দল ক্ষমতা থেকে গেলেই তারপরে আপনার জামিন, জেলখানায় বসে বসে খাওয়া, এগুলো তো শেষ হয়ে যাবে। আপনি কি দেশের বাইরে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার জমিয়েছেন, সেখানে গিয়ে আপনি খেতে পারবেন? মালয়েশিয়াতে আপনার সেকেন্ড হোম আছে? নাই। কার জন্য কান্না করছেন? শিক্ষা নিন সম্রাটের কাছ থেকে, শিক্ষা নিন পাপিয়ার কাছ থেকে, ক্যাসিনো সাইদের কাছ থেকে। তাদেরকে আজকে ফাঁসানো হয়েছে কেন? তাদের টাকা পয়সা নিয়ে তারা, সরকার আজকে আবার লুটপাট করবে, আবার নতুন করে নতুন আরেক প্রকল্প হাতে নেবে। পদ্মা সেতু আর এই মেট্রো রেল, এই দিয়ে এক ধামাকা দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উন্নয়নের এক মহাসাগরের মধ্যে ভাসানো হচ্ছে। আসলে দেশের আসল বাস্তব চিত্রটা এরকম না। এখনো সময় আছে, সচেতন হন। আল্লাহ হাফেজ।